নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পোস্ট এডিটে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের আজকের আলোচনার শিরোনাম রোজ ভ্যালি ও কিছু প্রশ্ন। গত এক বছর ধরে বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সারদাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আলোড়িত এবং ঠিক তারপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আরেকটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান রোজ ভ্যালিকে নিয়েও তাদের তদন্ত শুরু করেছে। গতকালই এই সংস্থা রোজ ভ্যালির গোটা দেশ জুড়ে যত অ্যাকাউন্ট ছিল, রোজ ভ্যালি গ্রুপের যতগুলি কোম্পানি আছে তাদের যে অ্যাকাউন্ট ছিল তা ফ্রিজ করে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুজোর মুখে এতগুলি সংস্থা, যে সংস্থার মধ্যে হসপিটালিটির রয়েছে এবং একই সঙ্গে রয়েছে আরও বিভিন্ন সংস্থা, সেই সংস্থার কর্মীরা, এই সংস্থার সঙ্গে যুক্ত, এই গ্রুপের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসায়ী এবং যারা আমানতকারী রয়েছেন, এবং যেহেতু বেশ কয়েকটি হোটেল রয়েছে সেখানে যে সমস্ত পর্যটকরা যাচ্ছেন তাদের যে সমস্ত পরিষেবা দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ব্যাহত হয়েছে এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে। খুব স্বাভাবিকভাবে আজকে রোজ ভ্যালি সংস্থার প্রধান তিনি ইডির দপ্তরে কোনো রকম তলব বা সমন না পেয়েও তিনি উপস্থিত হন এবং সেখানে গিয়ে তিনি একটি আবেদনপত্র জমা দেন। যে আবেদনপত্রে খুব স্পষ্ট ভাষায় তিনি আবেদন জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যে মানবিক কারণে পুজোর মুখে এবং একদিকে দুর্গাপুজো, নবরাত্রি, সামনে ঈদ রয়েছে, যে সমস্ত কর্মী ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন আমানতকারী, তাদের কথা মাথায় রেখে মানবিক কারণে, মানবিক স্বার্থে ইডি যদি এই অ্যাকাউন্টগুলি যেটা তারা ফ্রিজ করেছেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তাহলে সাধারণ মানুষের কিছু সুরাহা হয়। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজ আমাদের রোজ ভ্যালি এবং কিছু প্রশ্ন এই আলোচনা, যে আলোচনায় রোজ ভ্যালিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে সমস্ত প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে, সেই সমস্ত বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই রোজ ভ্যালি গ্রুপেরই অল ইন্ডিয়া জয়েন্ট ফোরাম অফ রেজিস্টার্ড অফ অল ট্রেড ইউনিয়নস অফ রোজ ভ্যালি নামে কর্মী এবং অফিস কর্মীদের যে ইউনিয়নের যে যৌথ মঞ্চ রয়েছে, সেই যৌথ মঞ্চের দুজন বিশিষ্ট প্রতিনিধি। আমি প্রথমেই দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন এই যৌথ মঞ্চের সাধারণ সম্পাদক অমিত বন্দ্যোপাধ্যায়। আপনাকে নিউজ টাইম স্টুডিওতে স্বাগত জানাই অমিতবাবু। আমাদের সঙ্গে রয়েছেন যুগ্ম সম্পাদক এই সংস্থার, এই যৌথ মঞ্চের, এবং এই যৌথ মঞ্চটি কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ নেই, এদের একেবারে কর্মী এবং যারা অফিস কর্মী রয়েছেন তাদের একটি ইউনিয়নের যৌথ মঞ্চ, তার যুগ্ম সম্পাদক রণদীপ দে। আপনাকেও নিউজ টাইম স্টুডিওতে স্বাগত জানাই। আমি একদম প্রথমেই যেটা আসবো অমিতবাবু আপনার কাছে, দেখুন আমরা সকলেই জানি যে শুধুমাত্র আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নাম হয়তো শোনা যাচ্ছে, কিন্তু আমরা জানি যে এর আগে সেবি, এসএফআইও এবং তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই যে এতগুলো সংস্থা আপনাদের সংস্থার বিষয়ে তদন্ত করছে, আপনাদের কি অভিমত? দেখুন, আমাদের অভিমতটা খুব পরিষ্কার। আমরা এই তদন্ত করার ব্যাপারে কিন্তু কখনোই আমরা এটাকে মনে করি না যে এটা খুব খারাপ কিছু হচ্ছে। কারণ আপনার প্রথম সারদার ঘটনা ঘটার আগেও জানুয়ারি 2013-তে আমরা গ্রাহক স্বার্থ এবং কর্মী স্বার্থ বজায় রাখার জন্য আমরা একটা কনভেনশন করেছিলাম এবং সেখানে পরবর্তী সময় সরকারের বিভিন্ন প্রতিনিধির কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আজকে বাজারে এত সংস্থা রয়েছে, কে আইন মেনে কাজ করছে, কে করছে না, এই নিয়ে একটা প্রশ্ন, কে চিটফান্ড, কে চিটফান্ড নয়, এটা নিয়ে একটা প্রশ্ন, একটা স্বচ্ছতা, একটা রেগুলেশনস আসার দরকার। সেই কারণে একটা তদন্ত হোক, কিন্তু আমাদের দাবি ছিল যেটা কোনোভাবে সংস্থার দৈনন্দিন কার্যকে ব্যাহত না করে। তদন্ত সবসময় স্বাগত, কিন্তু সমস্যাটা যেখান থেকে হচ্ছে যে যখন তদন্ত হওয়ার উচিত ছিল সেই সময় সে অর্থে তদন্ত আমরা দেখতে পাইনি। কিন্তু তারপরে এটা ভালো লক্ষণ যে সমস্ত কোম্পানিগুলো, হাজার হাজার কোম্পানি, তারা বাজার থেকে চলে যাওয়ার পর তদন্ত শুরু হলো, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা একমাত্র 18 মাস ধরে, আপনার সারদা 18 বছরের আগের কথাটা ছেড়ে দিল, আমরা একমাত্র যারা মানুষের পরিষেবা, গ্রাহক পরিষেবা বজায় রেখে যাচ্ছি। আজকে রোজ ভ্যালির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি একটি অ্যাসেট বেসড কোম্পানি এবং গ্রাহক পরিষেবাটা সুরক্ষিত রয়েছে, গ্রাহকরা সুরক্ষিত রয়েছেন এখানে আমানত করে। আপনিও কি সেই কথাই বলছেন? হ্যাঁ, দেখুন, এইটা তো আমাদের সবথেকে বড় ইউএসপি, কারণ আজকে আমরা ব্যবসাটা করি টাইম শেয়ারের। বিগত দিনে আমাদের একটা স্কিম ছিল রিয়েল এস্টেটের। রিয়েল এস্টেটে আমরা ইনভেস্টমেন্ট যারা করেছেন তাদেরকে প্লট বুকিংয়ের জন্য নেওয়া হয়েছিল, সেখানে কোম্পানি জমি কিনেছে, 5 লক্ষ কাটা জমি রয়েছে আজকে, প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি যদি দেখা যায় আজকের মার্কেট ভ্যালুয়েশন। আর তার সঙ্গে সঙ্গে আজকে 25টা হোটেল রান করছে, অনেক আপকামিং হোটেল প্রজেক্টস রয়েছে।
যেগুলো আমরা এই গত 18 মাসে ম্যানেজমেন্টকে আমাদের যেটা জানিয়েছে যে তারা হয়তো এই সমস্যাগুলোর জন্য বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য তারা হয়তো প্রজেক্টগুলো কমপ্লিট করে উঠতে পারেননি, কিন্তু রানিং অবস্থায় আজকে 25খানা হোটেল আছে, সেখানে মোরাললেস আজকে 2 থেকে 2,500 কোটি টাকা তার মূল্যায়ন একটা ফেয়ার ভ্যালুয়েশন হয়। তাহলে সব মিলিয়ে ধরুন আজকে 7,500 কোটি, তার সঙ্গে আনুষঙ্গিক অ্যাসেট নিয়ে প্রায় 10,000 কোটি টাকার সম্পদ। সেখানে আজকে দায়বদ্ধতাকে যদি আমরা বিচার করে দেখি 18 বছরে যেটা সব থেকে মানে আমাদের খারাপ লাগছে যে আজকে গত 18 মাসে কোথায় কি কেলেঙ্কারি হলো সেটা ঠিক আছে, কিন্তু 5,200 কোটি টাকা মানুষকে ফেরত দেওয়ার পরেও এগেনস্ট ক্যান্সেলেশন এবং এগেনস্ট প্রি বাইব্যাক বলে একটা আমাদের মানে আর্লি বলতে পারেন ক্যান্সেলেশনের জন্য দেওয়ার পরেও আজকে এই অভিযোগটা 5,200 কোটি টাকা ফেরত দিয়েছেন আমানতকারীদের লাস্ট 18 মাসের মধ্যে অনলি লাস্ট ইন 18 মান্থস। যদি পুরোটাকে ধরা যায় এটা অনেকটা বেশি, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে বর্তমানে আমাদের দায়বদ্ধতা নিয়ারেস্ট টু 3,800 থেকে 4,000 কোটি টাকার মধ্যে। তাই যেখানে আজকে 10,000 কোটি টাকার সম্পদ আছে, আর স্কিমটা প্র্যাকটিক্যালি কি স্কিমটার একটু মিস আইডেন্টিফিকেশন করা হচ্ছে। এটা একটা পিওরলি টাইম শেয়ার, যেখানে মানুষ হোটেলে বেড়াতের জন্য বুকিং করেন এবং কোনো কারণে যদি বেড়াতে না যান সেক্ষেত্রে সেই রুমটা অন্য একজনকে বুকিং করা হয়, তিনি গেলে একটা ডিসকাউন্ট পেতেন, অন্য কেউ কি ডিসকাউন্টটা পায় না। সেটা সারা পৃথিবীতে টাইম শেয়ার একটা রেগুলেটেড বিজনেস, সুতরাং কোনো স্বচ্ছতার অভাব এখানে নেই। না গেলে সেই অ্যামাউন্টটা সেই ক্লায়েন্টকে আবার ফেরত দিয়ে দেওয়া হয়। আমি রণদীপবাবু আপনার কাছে আসবো, আপনাদের ভূমিকাটা ঠিক কোম্পানিতে মানে ঠিক কি? না, অ্যাকচুয়ালি আমরা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমাদের 2011 সালের পর থেকে ট্রেড ইউনিয়নটা আমরা গঠন করি। অফিস ইউনিয়ন এবং ফিল্ড কর্মীদের যে ইউনিয়ন হয় সেই ইউনিয়নটা আমরা গঠন করেছিলাম একটা বিশেষ পরিস্থিতিতে, যখন সেবির তরফ থেকে আমাদের কাছে আক্রমণটা আসে প্রথম। এবং সেদিন থেকে যখন আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আজকে ম্যানেজমেন্টের কথা বলছে, আজকে ফিল্ডের কথা এবং অফিস কর্মীদের কথা, আজকে লক্ষ লক্ষ ফিল্ড ওয়ার্কার এবং প্রায় 10,000-এর ওপর যারা অফিস কর্মী আছেন, সেই অফিস কর্মীদের কথা তুলে ধরার কেউ নেই। আজকে বেকারত্বের যুগে এটা কিন্তু একটা খুব বড় একটা আজকে প্লেসমেন্টের জায়গা। সেই প্লেসমেন্টটা যখন রয়েছে তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম মনে হয়েছিল প্রয়োজন। সেই মনে হওয়ার কারণেই কিন্তু আমরা সেটাকে তুলে ধরেছিলাম। পরবর্তীকালে আমরা কি দেখলাম যে আজকে তদন্ত হচ্ছে, তদন্তকে আমরাই প্রথম, যেটা অমিতবাবু বললেন যে 2013 সালের উনি একটু বলেছেন জানুয়ারি না ওটা ফেব্রুয়ারি মাসে, 2013 সালের ফেব্রুয়ারি মাসে আমরাই সর্বপ্রথম মার্কেট থেকে একটা খবর আসতে শুরু করেছিল যে হাজার হাজার কোম্পানি যারা ব্যাঙের ছাতার মতো কোম্পানিগুলোর জন্ম দিয়েছে, সেই হাজার হাজার কোম্পানির মধ্যে 2-4টে যারা ভালো কোম্পানি আছে তারাও কিন্তু কাজ করছে প্যারালালি, এবং তাদেরকেও একটা চিট ফান্ডের আওতায় ফেলে দেওয়া হচ্ছে। আমরা এটাতে প্রথম দাবি রেখেছিলাম আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টের কাছে আমরা প্রকাশ্যে সভা করে আমরা কিন্তু দাবিটা এটাই রেখেছিলাম যে আপনারা এগিয়ে আসুন, তদন্তটাকে প্রথমে করুন, যদি প্রয়োজন হয় রোজ ভ্যালিকে দিয়ে প্রথম তদন্তটা করুন, এবং তদন্তের পর সত্যিকারের যারা কোম্পানি তাদের বেছে বার করুন, তাদেরকে আলাদা করুন, এবং আলাদা করে অন্যান্য কোম্পানিকে বন্ধ করে কাস্টমারদের টাকা ফেরতের জায়গাটাকে সুরক্ষিত করুন। আর আমরা যারা সত্যিকারের কাজ করছি, হতে পারে কোনো পদ্ধতিগত ভুল আছে, সেই পদ্ধতিগত ভুলটাকে রেগুলারাইজ করুন, রেগুলারাইজ করে আমাদেরকে আগামী দিনে কাজ করতে দিন, একটা বড় বৃহৎ সংগঠনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন। এর জন্যই আমরা কিন্তু আপনাদের এই বৃহৎ সংগঠনের টপ ম্যানেজমেন্ট আজকে ইডির দপ্তরে গিয়েছিলেন। হ্যাঁ, কেন জানেন? হ্যাঁ, ইডির দপ্তরে গেছিলেন, তো তাতে কি আছে, আজকে তো তার কাছে কোনো সমন ইস্যু হয়নি। আজকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, মানে এটা অত্যন্ত লজ্জাজনক যে আজকে পুজোর আগে আজকে ব্যাংক অ্যাকাউন্টগুলো আজকে ইওডব্লিউর কাছে আমাদের আগে থেকেই প্রায় বহু অ্যাকাউন্ট সিজ করা ছিল, আমাদের তার জন্য কেস চলছে। আমরা কি দেখলাম, উইদাউট এনি নোটিস আজকে হঠাৎ করে আজকে হাজার হাজার কাস্টমারের চেক ছাড়া রয়েছে। আজকে পুজোর আগে স্টাফদের স্যালারি, স্টাফদের বোনাস, ফিল্ড ওয়ার্কারদের ন্যূনতম পাওনা, আজকে তার বাচ্চার হাতে একটা জামা তুলে দিতে পারছে না। এই অবস্থা। সংখ্যা কত? আজকে কর্মী সংখ্যা প্রায় অফিস কর্মী 10,000 এবং ফিল্ড কর্মী কয়েক লক্ষ, প্রায় 5-6 লক্ষ ফিল্ড কর্মী আজকে কাজ করছেন এবং আনুষঙ্গিক এর সাথে অনেক লোক যুক্ত আছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন দেখলেন এই ধরনের একটা উইদাউট নোটিসে এটা করা হলো, তখন আজকে আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন যে চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার ওনারা দুজনে আজকে কোনো সমন ছাড়া আজকে ওনারা সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে আর্জি জানিয়েছেন যে আজকে আমাদের এই ন্যূনতম সার্ভিসের জায়গাটা আজকে প্রত্যাহার করুন, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যে ফ্রিজ করেছেন এটাকে প্রত্যাহার করুন এবং আমাদের সুষ্ঠুভাবে কাজ করতে দিন। তদন্তে তো প্রথম আমরাই এগিয়ে এসেছি। আজকে আপনি বলুন না যে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে 44খানা কোম্পানিকে,
ভারতবর্ষের বুকে হাজার হাজার কোম্পানি একটা সময় বন্ধ হয়েছে। কটা কোম্পানির, সত্যি কথা বলুন তো, প্রোটেকশানটা কাদের জন্য? প্রোটেকশানটা হচ্ছে কাস্টমারদের জন্য, ঠিক? তাহলে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত কোম্পানি বন্ধ হয়েছে, কোন কাস্টমারটা টাকা ফেরত পেয়েছে একটু দয়া করে জানাবেন, আমরা খুশি হতাম। জানাতে পারবেন না? আজকে সারদা কাণ্ড, শুধু সারদাকে তুলে ধরা হচ্ছে। আজকে সারদার সাথে হাজার হাজার কোম্পানি আজকে যারা কিন্তু মার্কেট থেকে পরের পর উইকেট পড়ে গেছে, আজকে পরপর পালিয়ে গেছে। আজকে যখন তারা পালিয়ে গেছে, আজকে তাদের কাস্টমাররা কি করে টাকা ফেরত পাবে সেই নিয়ে কারোর কোনো হেলদোল নেই, সেই নিয়ে কোনো কথাও আসছে না যে কাস্টমারদের টাকাটা অবিলম্বে ফেরতের ব্যবস্থা করতে হবে। আসছে, কিন্তু তার জন্য যে একটা উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু কোনো লেভেলে দেখা যাচ্ছে। আপনি সারদার কথা বলেন, ঠিক সেই জায়গা থেকেই বলবো যে সারদার পর রোজ ভ্যালি, এই কথাটা একেবারে পরপর উঠে আসছে। এ নিয়ে আপনাদের কি বলার আছে? না, প্রথম কথা এখানে আমার একটা কথা বলার আছে। সারদার পর রোজ ভ্যালি, প্রথম কথা আপনারা সারদার সাথে এটাকে তুলনা করছেন কেন? আগে এটা সর্বপ্রথম আগে আপনাদের জানাতে হবে। আজকে আমরা যে ব্যবসাটা করি, বিভিন্ন জায়গা থেকে, চ্যানেল থেকে শুরু করে আপনারা বিভিন্ন লোকের আজকে বলছে কি বেআইনি অর্থলগ্নি সংস্থা। তো বেআইনিটা কে ঠিক করবে? সুপ্রিম কোর্ট ঠিক করবে? হাইকোর্ট ঠিক করবে? নাকি আজকে সাধারণ জনগণ, আপনি টিভি চ্যানেল ঠিক করে দেবেন, আপনি একজন বুদ্ধিজীবী ঠিক করে দেবেন, আপনি একজন রাজনৈতিক নেতা ঠিক করে দেবেন? কে ঠিক করবে? এটা আগে জানান। তাহলে দরকার নেই, ছেড়ে দিন না সুপ্রিম কোর্ট হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের দরকার কী আছে? প্রাগৈতিহাসিক যুগে ফিরে যান, সালিসি সভা যেরকম গ্রামে বসতো সেরকম সালিসি সভা বসান, বসিয়ে কয়েকটা কমিটি তৈরি করে দিন, সবাই কমিটির কাছে যাক, গিয়ে যেটা ঠিক হবে সেটাই ঠিক, যেটা ভুল হবে সেটাই ভুল। সেই গ্রামের মোড়লদের মতো, মোড়লরা যেরকম সিদ্ধান্ত নেয় সেটাই সবাই ধন্য ধন্য বলে মেনে নেবে। তাই হোক। আমার মনে হয় যে এই লাইনটা তো মানে ইনকমপ্লিট লাইন। এটা সারদার পর রোজ ভ্যালি, মানে আইদারা ওনারা বলতে চাইছেন যে সারদার পর রোজ ভ্যালি বন্ধ হবে, আর না কি বলতে চাইছেন যে আমার যেটা মনে হচ্ছে যে সারদার পরেও কিন্তু রোজ ভ্যালি রয়ে গেল এত কিছু করার পরেও। তাহলে আমার মনে হয় এই জায়গাটাতে একটা কনফিউশন হচ্ছে। আমি এই জায়গাটা একটু ওনাদের অ্যাসিস্ট করে দিচ্ছি যে যারা এই কথাগুলো বলছেন। প্রথম কথা হচ্ছে মানে রোজ ভ্যালি সারদার ডিফারেন্সটাকে আগে বুঝতে হবে। যে সারদাকে আমি মানে আমার যেটুকু জানা আছে যে 50 কোটি ফটিও বেশি বোধহয় পাওয়া যায়নি ব্যাংক ফ্যাঙ্কগুলোতে যখন ঘটনার পরে। সেখানে রোজ ভ্যালি শুধুমাত্র 3200 কোটি টাকা সারদা ঘটনার পরে মানে আর্লি ক্যান্সেলেশন অ্যামাউন্ট পেমেন্ট করেছে গ্রাহকদেরকে, মানে কদিনের মধ্যে, উইদিন এ স্প্যান অফ 4 to 5 months। আজকে 10,000 কোটি টাকা, সারদা তো বলছে নাকি 10 বছরে কি 2000 কোটি না কি, কে কখন ফিগারও কী বলে বোঝা মুশকিল ওদের, ঠিক আছে? যার যেরকম মনে হয় সুবিধা হবে বললে সেরকমভাবে বলে। সেখানে আমরা তো ডিক্লেয়ার যেখানে 10,000 কোটি টাকার সম্পদ চোখের সামনে, চার্টার অ্যাকাউন্ট হওয়ার দরকার নেই, চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে 18 বছরে আমরা 6,200 কোটি টাকার ওপর প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হয়েছে তারা যারা ক্যান্সেলেশন করেছেন, প্লট বুকিং কি বা আপনার ধরুন টাইম শেয়ারে। তাহলে সেক্ষেত্রে আজকে 6 লক্ষ অ্যাক্টিভ কর্মী, আজকে 10,000 অফিস কর্মী, এত বড় একটা পরিষেবা, এত বিভিন্ন ডাইভার্সিফাইড বিজনেস, কোন যুক্তিতে মানে কোন অ্যাঙ্গেলে গিয়ে আজকে মানে এই যেমন একটা কথা মানে কদিন আগে বলা হচ্ছিল যে ডেলো, তো সেখানে আমার কথা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে যারা বিজনেস করে রাজ্যে সেই সমস্ত ব্যবসায়ীরা তার কাছে যাবে, এটাই স্বাভাবিক। কার কাছে যাবে তারা? তাহলে আজকে আমার কাছে 10 জন ব্যবসায়ী পরপর দেখা করলো, কখনো আজকে অমুক মিস্টার নেওটিয়া, কখন মিস্টার গোয়েঙ্কা, কখন মিস্টার বাজরিয়া, কখনো মিস্টার সুদীপ্ত সেন, কখনো মিস্টার গৌতম কুণ্ডু, কখনো মিস্টার অমুক দত্ত। তাহলে এই 10টা লোকের মধ্যে একটা লোক কোনো কারণে পরবর্তীকালে দেখা গেল চোর হয়ে গেছে। তো তার মানে কি প্রত্যেকটা মানে মুখ্যমন্ত্রী যারা যারা দেখা করেছেন তারা প্রত্যেকেই তার মানে চোর? মানে এরকম একটা দিস, তাহলে ওটা বলা হচ্ছে না কেন? আজকে সিঙ্গাপুর থেকে ব্যবসায়ী মুখ্যমন্ত্রী দেখা করছেন, তারাও চোর। তাহলে এই যে বিভ্রান্ত করে দেওয়া, আমি একটা আজকের ঘটনাটাই আপনাকে বলি। আমি দেখছিলাম একটা চ্যানেলে যে 2013 থেকে নাকি আমাদের টাকা তোলার পারমিশন নেই। কত বড় একটা মিথ্যে কথা! মানে এটা তো সরাসরি আদালতকে অবমাননা করে দিচ্ছি। আজকে আমার গুয়াহাটি হাইকোর্টের একটা স্টে অর্ডার রয়েছে, তারা আজকে সেবি সেখানে অ্যাপিল করেছিল, তার এগেনস্টে স্টে অর্ডার দিয়েছে, বলছে তুমি টাইম শেয়ার করতে পারো, ডিভিশন বেঞ্চ। সেবি সেখানেও পেছন ছাড়লো না। সমস্যাটা কোথায়? যে আজকে সুপ্রিম কোর্টের অর্ডার আমরা দেখতে পেয়েছি 47 পাতার অর্ডারটা, যেটা সিবিআই ইনভেস্টিগেশনে, সেখানে 4টে পার্ট আছে। যে একটা পার্টে বলা হয়েছে যারা রিজার্ভ ব্যাঙ্ক, সেবি এবং আরওসির আধিকারিকরা যারা আজকে দেখভাল করছিলেন সারদার সময়, তারা নাকি প্রতি মাসে 70 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, ব্রাইব নিয়েছেন। এই ব্রাইব কথাটা লেখা আছে অর্ডারটার মধ্যে। তাহলে আমি যদি প্রশ্ন করি যারা রক্ষক তারাই ভক্ষক।
তাহলে সেইখান থেকে দেখুন তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দেওয়া হয়েছে, এবং সেই অর্ডারটার মধ্যে আজকে 47 পাতার অর্ডারে একটা জায়গায় রোজ ভ্যালির নাম আছে, যেখানে বলা হয়েছে যে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট উইলিংলি এক্সপ্রেসড টু পে ব্যাক মানি টু দেয়ার ইনভেস্টার্স। আমার কথা হচ্ছে বিচারপতি তিনি কি কিছুই বোঝেন না? তিনি আমি গিয়ে বললাম আমি টাকা ফেরত দেবো, আর তিনি লিখে দিলেন অর্ডারটার মধ্যে। ওই অর্ডারে রোজ ভ্যালিকে দেখভাল করার কথা বলা হচ্ছে, আমরা স্বাগত জানাচ্ছি। বন্ধ 43টা, একটা খোলা, স্বাগত জানাচ্ছি আমরা সেটাকে। ওই অর্ডারেই কিন্তু মেনশন করেছেন যে আমরা টাকা ফেরত দিতে চাই। ম্যানেজমেন্ট গিয়ে সেখানে উইলিংলি বলেছে, মানে কেউ ঘেঁটি ধরে তাকে নিয়ে যায়নি সুপ্রিম কোর্টে গিয়ে, সেই কথাটাকে বলা হচ্ছে না। ওইখানেই বলা হয়েছে সিবিআই ইনভেস্টিগেশন আজকে এই রক্ষকদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। তাহলে আজকে 2013 সাল থেকে আমরা একটা স্টে অর্ডারের এগেনস্টে আদালত বলেছে তুমি কাজ করতে পারো, তোমার আইন স্কিম ঠিক আছে, এবং তার বিরুদ্ধে সেখানে শেষ না করে হ্যাঁ একটা সময় আমাদের একটা ভুল করেছিলাম। আমি মনে করি আমার ম্যানেজমেন্ট একটা জায়গায় আমরা পরবর্তীকালে বলেছিলাম মিস্টার আরপি সিং সেবির যিনি আজকে তাকে তিনি ঘুষ চেয়েছিলেন, তাকে ঘুষ দেওয়া হয়নি, সেই অপরাধে সিবিআই হাতে তাকে রেড হ্যান্ডেড মানে ধরিয়ে দেওয়া হয় ইন দ্য ইয়ার 2010 প্রবাবলি। তাহলে এটা কি আমার দোষ? আমি 5 কোটি টাকা ঘুষ দিলাম না, তার মানে আমি কোম্পানির তারপর থেকে খারাপ হয়ে গেলাম। 93 সাল থেকে ব্যবসা করছি, 2010 থেকে আমি খারাপ হয়ে গেলাম, আমি চিটফান্ড হয়ে গেলাম, আমি সিআইএস হয়ে গেলাম, এই চালিয়ে গেল। আচ্ছা, তারপর সেখানে শেষ নেই, আদালত একটা নির্দেশ দিল থেমে যাবা। কাদের জন্য লড়ছিস? গ্রাহকদের জন্য তো। তাহলে সেইখানে না তারা সুপ্রিম কোর্টে চলে গেল। 14 এপ্রিল 2014 সালে সুপ্রিম কোর্ট তার ওই স্টে অর্ডারকে ভ্যাকেট করার জন্য যে অ্যাপিল সেবি করেছিল সরাসরি সেটাকে খারিজ করে দিল। কই সেই খবর মিডিয়াতে আসছে না কেন? আজকে গত 17ই অক্টোবর টাইম শেয়ার ব্যবসা আমরা করি 2011 সাল থেকে। প্যান ক্লাব কার্ড বলে একটা সংস্থা যারা 15-16 বছর ধরে টাইম শেয়ারে ব্যবসা করে, 2011 সালে আজকে সেবি সেখানে ইনভেস্টিগেশন করার পরে একদম আমাদের মতো স্কিম, সেম স্কিম, তারা ইনভেস্ট করার একটা কাউন্টার এফিডেভিট জমা করলো যে টাইম শেয়ার স্কিম ডাজ নট ফল আন্ডার দ্য সিআইএস, সুতরাং সেবির রেজিস্ট্রেশনের দরকার নেই। তারা নিজেরা, এটা আমরা জানতাম না আগে, 17 তারিখে জানতে পারলাম স্যাটের অর্ডারে 17 সেপ্টেম্বর 2014-এ। আচ্ছা, সেখানে তারা তখন স্যাট বিচারক বলল ওই কোম্পানি যে কোম্পানির আপনি উল্লেখ করলেন সেই কোম্পানিকে কি তার মানে ক্লিন চিট দিয়েছে সেবি? 100%। সে নিজে কাউন্টার এফিডেভিট করে বলেছে আমার সিআইএসে পড়ে না টাইম শেয়ার। তখন বিচারক আজকে ওই রায় দেওয়ার সময় বলেছেন যে তুমি 2011 সালে সব দেখে টেকে বললে পড়ে না, তুমি আজকে 2014 সালে জুন মাসে তাকে তুমি বলে সিআইএসে পড়ে, অথচ 11 থেকে 14-র মধ্যে তার বিজনেস প্যাটার্ন চেঞ্জ হয়নি, এটাও তুমি কিন্তু কোথাও বলনি। উল্টে তারা কি করলো আজকে বিচারক, তিনি দেখলেন, তিনি ওইটাকে সামনে নিয়ে এলেন যে তুমি এটা করতে পারো না। সেকেন্ড উনি বললেন যে এর প্যারালাল একটা কোম্পানি রোজ ভ্যালি, তারা আজকে হাইকোর্ট থেকে তাদেরকে কাজ করার পারমিশন, তারা একই ধরনের ব্যবসা করে, তারা সুপ্রিম কোর্টে, তুমি তার বিরুদ্ধে গেছিলে, সুপ্রিম কোর্ট সেখানে বাতিল করেছে তোমার। তাহলে তারা যদি টাইম শেয়ারের ব্যবসা করতে পারে, তাহলে প্যান ক্লাব কার্ডকে তুমি কেন আটকাচ্ছ? তার মানে ঘুরিয়ে যদি আমি প্রশ্নটাকে করিয়ে পার, তার মানে টাইম শেয়ার ইজ নট আন্ডার দ্য সিআইএস, এটা কিন্তু স্যাটের অর্ডারে 17 তারিখ প্রমাণ হয়ে গেল, এবং সেই অর্ডারটা বেরোলো রোজ ভ্যালির অর্ডারকে রেফার করে। তাহলে কেন আজকে বলা হচ্ছে চিটফান্ড এবং বেআইনি অর্থলগ্নি সংস্থা? অবশ্যই সেটা নিয়ে আমরা আবারও আসবো, কিন্তু একই সঙ্গে একটা বিষয় তো স্পষ্ট যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এই গ্রুপের সমস্ত কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তারপরে পরিষেবা কি হবে সেই প্রশ্নের উত্তর জানবো আমাদের সঙ্গে থাকা দুই বিশিষ্ট অতিথির কাছ থেকে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন নিউজ টাইম।